আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চীনের সর্বোচ্চ আয়কৃত একটি সিনেমা, যার নাম উলফ ওয়ারিয়র। মুভিটি 2টি পার্টে রিলিজ করা হয়েছে। আজকে আমরা প্রথম পার্টটি দেখব। মুভিটির গল্প একজন সাহসী সৈনিকের, যে নিরপরাধ মানুষকে বাঁচাতে কমান্ডারের আদেশ অমান্য করে। তখন শাস্তিস্বরূপ তাকে জেলে বন্দি করলেও সে তার কথায় অটুট থাকে। তার এই সাহসিকতা দেখে তাকে উলফ ওয়ারিয়রে প্রমোশন দেওয়া হয়। কিন্তু সে কি পারবে একজন সাধারণ সৈনিক থেকে একজন দক্ষ উলফ ওয়ারিয়র সৈনিক হয়ে উঠতে? অ্যাকশন আর চ্যালেঞ্জে ভরপুর এই মুভির শুরুতে আমরা ল্যাং নামের একজন অফিসারকে দেখতে পাই, যে আর্মির একজন স্পেশাল স্নাইপার চালক। আর তাকে আর্মিদের সাথে একটি মিশনে পাঠানো হয়, যেখানে আমরা দেখতে পাই বিশাল বড় একটি ফ্যাক্টরিতে কোকেন এবং হিরোইন তৈরি করা হচ্ছে। অন্যদিকে আমরা দেখি পুরো আর্মি টিম এই অপারেশন দূর থেকে নিয়ন্ত্রণ করছে, আর ল্যাং স্নাইপার নিয়ে তার পজিশন নিয়ে রেখেছে। তারপর হঠাৎ করে আর্মি টিম সেখানে গিয়ে আক্রমণ করে। সেখানে গিয়ে তারা ড্রাগ গ্যাংদের মারতে থাকে। তখন ড্রাগ গ্যাংয়ের কিছু লোক আত্মসমর্পণ করে। এটা দেখে ওই ড্রাগ ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরিতে একটি ব্লাস্ট করে, আর একটি সাধারণ মানুষকে জিম্মি করে বিল্ডিংয়ের এক কোণায় দাঁড়িয়ে পড়ে। দূর থেকে ল্যাং এটা দেখছিল, কিন্তু ওই ভিলেনটি তার স্নাইপার রেঞ্জের বাইরে ছিল, তাই সে কিছু করতে পারছিল না। তারপর সে একটু কাছাকাছি যায়, কিন্তু ওই ভিলেনটি দেয়ালের ওই পাশে ছিল। তাই ল্যাং ওই ভিলেনের সোজা তাক করে দেয়ালে 2টা গুলি করে, যাতে দেয়াল ফুটো হয়ে যায়। তখনই দূর থেকে মনিটর করা বড় অফিসার ল্যাংকে আদেশ করে তাকে না মারার জন্য, কিন্তু ল্যাং তার অর্ডার শোনে না, কারণ আরেকটু দেরি করলে ওই ভিলেনটি ওই সাধারণ মানুষকে মেরে ফেলবে। তাই ল্যাং একটা অসাধারণ স্নাইপার শট নিয়ে তাকে মেরে ফেলে। এর পরের সিনে দেখা যায় ল্যাং সেনাবাহিনীর আইন অমান্য করায় তার উপর কোর্ট মার্শাল শুরু হয়েছে। সেখানে ল্যাংকে জিজ্ঞেস করা হয় সে কেন আইন মানেনি, আর ভবিষ্যতে সে এমন কিছু করবে কিনা। উত্তরে ল্যাং বলে যদি পরিস্থিতি এমন হয় যে কোনো নিরপরাধ মানুষকে বাঁচাতে হবে, তাহলে সে কারো অর্ডারই মানবে না, এবং সে অবশ্যই আগে নিরপরাধ মানুষকে বাঁচাবে। মুভির সিন এখানে কাট হয়। এরপর আমরা ভিয়েতনামে একটি বৃদ্ধ লোককে দেখতে পাই, যে পেইন্টিং করছে, আর তার বাড়িতে পুলিশ রেড করেছে। তখন আমরা জানতে পারি সে হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ড্রাগ মাফিয়া। পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে বাড়ির বাইরে নিয়ে আসে, তখন আমরা দেখি ওই ভিলেনটি খুব স্টাইলিশ সিগারেট ধরাচ্ছে। আর একটা পুলিশ যখন তার মুখ থেকে সিগারেটটি ছিনিয়ে নিতে যাবে, তখনই ওই ভিলেনের লোক দূর থেকে গুলি করে তার হাত উড়িয়ে দেয়। তারপর ওই ভিলেনের পুরো গ্যাং এসে সব পুলিশকে মেরে দেয়। আর এই অ্যাকশন সিনটা কিন্তু অসাধারণ ছিল। তারপর আমরা জানতে পারি এই ভিলেনটি হলো ওই ড্রাগ মাফিয়ার বড় ভাই, যাকে সিনেমার শুরুতে নায়ক ল্যাং মেরেছিল। তারপর ওই ভিলেনটি তার খাস লোকদের বলে, আমার ভাইকে ল্যাং নামের একজন অফিসার চীনের ফ্যাক্টরিতে মেরেছে, তো তোমাদের কাজ হচ্ছে তোমরা চীনে গিয়ে ল্যাংকে মেরে ফেলবে। আমার ভাই হত্যার প্রতিশোধ নেবে, আর তার বিনিময়ে তোমরা যত টাকা চাইবে আমি দিব। অন্যদিকে আমরা দেখতে পাই ল্যাংকে স্পেশাল একটি জেলে রাখা হয়েছে। আর তখন সেখানে লং নামের একজন অফিসার আসে, আর সে ল্যাংকে বলে, তোমার ওই জবাবে আমাদের কিছু বড় অফিসার অনেক খুশি হয়েছে, আর তারা তোমাকে প্রমোট করতে চায়। তারা চায় তুমি আর্মি থেকে উলফ ওয়ারিয়রে জয়েন করো। তুমি কি জানো উলফ ওয়ারিয়র কি? জবাবে ল্যাং বলে, আমি জানি। এটা হচ্ছে চীনের সবচেয়ে দক্ষ এলিট ফোর্স টিম, যাদের কাছে অনেক হাইটেক অস্ত্র থাকে, এবং তাদের মিশনে কারো কোনো পারমিশনের প্রয়োজন হয় না। তাদের ডিসিশন তারা নিজেরাই নেওয়ার ক্ষমতা রাখে। তারপর আমরা দেখি ওই মহিলা অফিসার ল্যাংকে মদ খেতে বলে। মদ খাওয়ানোর পর তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আর্মিতে এসেছো? এর উত্তরে ল্যাং বলে, আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল দেশ রক্ষার জন্য লড়াই করা, তাই আমি আর্মিতে জয়েন করেছি। তারপর ওই মহিলা অফিসার তাকে পুরো মদটা খেতে বলে, আর জিজ্ঞেস করে, আমার ব্যাপারে তোমার মতামত কি? উত্তরে ল্যাং বলে, আমার ছোটবেলা থেকেই মদ খাওয়ার অভ্যাস আছে, তাই মদ খেলে আমার মস্তিষ্ক বিকৃত হয় না, আমার ব্রেন কন্ট্রোলেই থাকে। তারপর মহিলা অফিসার তার বাবার সম্পর্কে জানতে চায়। তখন ল্যাং বলে, সে যখন স্কুলে পড়তো তখন থেকেই তার বাবার সাথে তার খুব একটা দেখা হতো না, কারণ তার বাবাও আর্মিতে জব করতো, এবং তার বাবা যখন শত্রুদের সাথে লড়াই করছিল তখন তার এক বন্ধু শত্রুদের গুলিতে আহত হয়, আর সে তার বাবাকে অনুরোধ করেছিল তাকে যেন গুলি করে মেরে ফেলে, কারণ সে আর যন্ত্রণা সহ্য করতে পারছিল না। পরের দৃশ্যে আমরা বর্তমান সময়ে দেখতে পাই ল্যাংয়ের মাথার কাছে উলফ ওয়ারিয়রে জয়েনের ফর্ম রেখে ওই মহিলা অফিসার চলে যায়। তারপর ল্যাংকে একটা হেলিকপ্টারে বেঁধে তাকে ঝুলিয়ে একটা খোলা জায়গায় রেখে আসা হয়। আর সেখানে আমরা দেখি অনেকগুলো ট্যাঙ্ক আসে, এবং আশেপাশে অনেকগুলো সেনাবাহিনীও আছে। একটা ট্যাঙ্ক এসে সরাসরি ল্যাংয়ের মুখের সামনে কামান রাখে। তারপর সেখান থেকে একটা অফিসার বের হয়। সে ল্যাংকে বলে যে, তোমাকে দেখে আমার একটুও পছন্দ হয়নি, আর আমার মনে হয় না তুমি উলফ ওয়ারিয়রে জয়েন করার যোগ্য। তারপর ওই অফিসার নেমে এসে তাকে বলে, তুমি একটা দর্পক। কিন্তু ল্যাং বলে, আমি মোটেও দর্পক নই, আমার অনেকগুলো এনিমির সাথে লড়াই করার অভিজ্ঞতা আছে, আর আমি যথেষ্ট দক্ষ বলেই হয়তো আমাকে উলফ ওয়ারিয়রে প্রমোশন দেওয়া হয়েছে। ল্যাংয়ের এরকম কনফিডেন্ট এবং অ্যাটিটিউড দেখে বাকি সব আর্মিরা ইমপ্রেস হয়ে যায়। তারপর তাকে স্যালুট করে উলফ ওয়ারিয়রের ব্যাজ দিয়ে দেওয়া হয়। তারপর তারা সবাই মিলে রেড জোনের ভিতরে যায়। রেড জোন হচ্ছে এমন জায়গা যেখানে তাদের ট্রেনিং করানো হয়, আর সেখানে উলফ ওয়ারিয়রের সাথে অন্য একটি টিমের লড়াই করানো হয়। অন্যদিকে আমরা দেখি উলফ ওয়ারিয়রের বিপক্ষ দলকে, তারা বলছে এবার তারা উলফ ওয়ারিয়রদের অবশ্যই হারাবে,
আর এদিকে আমাদের দেখানো হয় উল্ফ ওয়ারিয়ররা প্লেনে করে যাচ্ছে। তো ল্যাংরা যখন যাচ্ছিল তখন ল্যাং মহিলা অফিসারের দ্বারা সেই মদ খাওয়ার গল্পটি বলতে থাকে। আর সে এটাও বলে যে আমার মনে হয় ওই মহিলা অফিসার আমাকে ইনডিরেক্টলি প্রপোজ করেছে, হয়তো সে আমাকে পছন্দ করে আর আমিও তাকে পছন্দ করি। আর এগুলো আবার দূর থেকে ওই মহিলা অফিসার মনিটর করছিল। এসব শুনে ওই মহিলা অফিসার তাদের সবাইকে কানে লাগানো ইয়ারফোনের মাধ্যমে একটি শক ওয়েভ দেয়। তারপর সবাইকে হেলিকপ্টার থেকে নামতে বলে। অন্যদিকে আমরা দেখি ল্যাংদের প্রতিপক্ষ টিম তাদের সিস্টেম হ্যাক করে ফেলে। এর বিপরীতে ওই মহিলা অফিসারও তার প্রতিপক্ষের সিস্টেম হ্যাক করে দেয় এবং তাদের সিস্টেম 3 মিনিটের জন্য ডাউন করে দেয়। আর এগুলো কিন্তু তাদের নিজেদের মধ্যেই ট্রেনিং করানো হচ্ছে, কোনো সিরিয়াস ফাইটিং নয় আর কি। তারপর আমরা দেখি উল্ফ ওয়ারিয়র মানে ল্যাংয়ের টিমকে। তারা জঙ্গলে অনেকগুলো তাঁবু দেখতে পায়, কিন্তু এগুলোর বেশিরভাগই নকল। তারপর উল্ফ ওয়ারিয়ররা একটা বিশাল বড় বেজের সামনে আসে আর ভাবে হয়তো তাদের প্রতিপক্ষদের তারা পেয়ে গেছে। কিন্তু ল্যাং বলে এটাও আসল না, আমাদের এখানে না যাওয়াটাই উচিত, কারণ এই বেজের আশেপাশে আমরা কোনো প্রতিরক্ষা বা সিকিউরিটি দেখতে পাচ্ছি না। কিন্তু তখন ল্যাংয়ের অফিসার তার উপর রেগে বলে তুমি কি আমার থেকে বেশি বোঝো? এই বলে সে ল্যাংয়ের সাথে দুইজনকে রেখে বাকি সবাইকে নিয়ে বেজে চলে যায়। তারপর আমরা দেখি তারা ট্র্যাপড হয়ে গেছে এবং তাদের প্রতিপক্ষ দল তাদের ঘিরে ফেলেছে। তারপর ল্যাং একটা ড্রোন দেখতে পায় আর সে ওই ড্রোনকে ফলো করতে থাকে এবং সে অন্য একটি বেজে পৌঁছায়। আর সেখানে সে একটি গাড়ির নিচে বোম ব্লাস্ট করে, যার কারণে ওই টিমের হেড আর্মি বেরিয়ে আসে। তখনই ল্যাং তাকে গুলি করে, আর এই গুলিগুলোও কিন্তু আসল না, কালার গুলি। তারপর ওই বিপক্ষ দলের হেড আত্মসমর্পণ করে আর উল্ফ ওয়ারিয়ররা জিতে যায়। জেতার পর ল্যাং তার নতুন বন্ধু ইয়ংয়ের সাথে গল্প করছে। ইয়ং তার পরিবার ও তার মেয়ের সম্পর্কে বলে। তখনই তারা দুইজন গুলির শব্দ পায়। কি হয়েছে জিজ্ঞেস করলে তারা জানতে পারে এখানে আসল নেকড়ে রয়েছে আর এই নেকড়ে তাদের উপর অ্যাটাক করেছে। তারা যেহেতু বাকি আর্মিদের থেকে দূরে ছিল তাই তারা সংখ্যায় কম ছিল, আর এই সব কিছু ওই মহিলা অফিসার দূর থেকে মনিটর করছিল। তাই সে দ্রুত ল্যাংয়ের টিমের কাছে অন্য আর্মিদের পাঠিয়ে দেয়। কিন্তু ততক্ষণে ওই নেকড়েরা তাদের উপর আক্রমণ করে দিয়েছে। কিন্তু ল্যাংয়ের টিম নেকড়েগুলোকে খুব বাহাদুরি আর চালাকির সাথে মেরে ভাগিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ভিয়েতনাম থেকে সেই প্রফেশনাল কিলার টিম চলে এসেছে। তারা ল্যাংয়ের লোকেশন জানতে পেরে গেছে। তারা জেনে গেছে যে ল্যাং উল্ফ ওয়ারিয়রে জয়েন করেছে এবং সে কোথায় ট্রেনিং করে। তো পরের দিন সকালে ল্যাং এবং তার সঙ্গীরা ক্যাম্পের দিকে যেতে থাকে। তখন তারা যুদ্ধের স্টাইলে যাচ্ছিল। তিনজনকে সামনে দিয়ে ল্যাং পেছনে স্নাইপার পজিশন নিয়ে থাকে। তারপর হঠাৎ করেই সেখানে একটা বোম ব্লাস্ট হয়। বোম ব্লাস্টে তার বন্দুকও লক হয়ে যায়। তখন ল্যাং বুঝতে পারে এটা তো ট্রেনিংয়ের কোনো অংশ নয়, বাইরের কোনো শত্রু অ্যাটাক করেছে। তারপর আমরা দেখি কিলার গ্রুপের স্নাইপার ল্যাংয়ের ওপর অ্যাটাক করে। এছাড়াও ল্যাংয়ের বাকি সাথীদের মেরে ফেলে। তারপর উল্ফ ওয়ারিয়র টিমের যেই প্রতিপক্ষ টিম ছিল তারা দ্রুত সেখানে সাহায্য পাঠায়। তারপর অনেকগুলো আর্মি একসাথে আসতে দেখে সেই কিলার গ্রুপ সেখান থেকে পালিয়ে যায়। ল্যাং তখন সামনে এসে দেখতে পায় তার সেই বন্ধুটি মারা গেছে আর তার ক্যাফের মধ্যে থেকে তার মেয়ের ছবি বেরিয়ে এসেছে। তারপর তার বন্ধুর সেই গত রাতের কথা মনে পড়ে। সে বলেছিল যে তার ইচ্ছা এইবার ছুটিতে গিয়ে সে তার মেয়ের সাথে সময় কাটাবে। অন্যদিকে আমরা দেখতে পাই ওই কিলার গ্রুপকে, যার প্রধান ছিল টম। সে তার টিমকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই আমরা দেখতে পাই চীনা আর্মি তাদের ধাওয়া করার জন্য 2টি হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছে। তারপর তারা টমকে ওয়ার্নিং দেয় যে তোমরা এই রেড জোনে বিনা পারমিশনে চলে এসেছো, তোমরা যদি গাড়ি না থামাও তাহলে তোমাদের গাড়ি উড়িয়ে দিব। কিন্তু টমরা তাদের কথা শোনে না, তাই হেলিকপ্টার তাদের উপর আক্রমণ করে, যার ফলে তাদের 2টি গাড়ি আলাদা হয়ে যায়। তার মধ্যেই একটি গাড়িকে উড়িয়ে দেওয়া হয় আর দ্বিতীয় গাড়িটির সামনে হেলিকপ্টার এসে ফাইনাল ওয়ার্নিং দেয়। কিন্তু তাও গাড়িটি না থামায় সেটাকেও তারা উড়িয়ে দেয়। কিন্তু টম এইখানে চালাকি করে, সে গাড়ি থেকে সবাইকে নিয়ে আগেই নেমে পড়েছিল। পরবর্তী দৃশ্যে আমরা দেখি সেনাবাহিনীর হেডরা মিলে ওই ড্রাগ ডিলারের কেসটা নিয়ে কথা বলছে। তারা এটাও জানতে পারে যে একটু আগে যারা অ্যাটাক করেছিল তারা সেই ড্রাগ মাফিয়ার লোক। অন্যদিকে আমরা দেখি সেই ড্রাগ মাফিয়া চীনে চলে এসেছে এবং সে ওই জায়গাটিতে গিয়েছে যেখানে তার ভাইকে মারা হয়েছিল। আর এইদিকে সেনাবেজে দেখানো হয় তারা ওই ভিলেন বাহিনীর প্রধান টমের সকল তথ্য বের করেছে। টম একসময় আমেরিকার একজন দক্ষ সেনা ছিল, কিন্তু বর্তমানে সে টাকার জন্য কাজ করে এবং সে আজ পর্যন্ত কোনো মিশনে ফেল হয়নি। তারপর আমরা দেখি টম জঙ্গলে একটা পাথরে লিখে গেছে চাইনিজ সেনাবাহিনীরা সাধারণ শিশু বাচ্চা। অন্যদিকে আমরা দেখতে পাই সেনাবাহিনীর সবাই মিলে একটা প্ল্যান করেছে। তারা ওই জঙ্গলে নকল বৃষ্টি দিবে যাতে টমরা সহজে বেরিয়ে যেতে না পারে। বৃষ্টির জন্য তাদের গাড়ি যেন না চলতে পারে। আর এর সাথে তারা এটাও প্ল্যান করে যে তারা উল্ফ ওয়ারিয়রদের ফেরত নিয়ে আসবে না। তারপর তারা উল্ফ ওয়ারিয়রদের কাছে হেলিকপ্টারে করে অস্ত্র পাঠিয়ে দেয় এবং তাদের বলা হয় যে এই জঙ্গল আর চীন থেকে যেন টমের গ্রুপ বের হতে না পারে। এটা তাদের জন্য জীবন মরণের লড়াই হতে চলেছে। তারপর সবাই মিলে জঙ্গলের ভেতরে চলে যায় এবং আলাদা আলাদা হয়ে টমকে খুঁজতে থাকে। এইদিকে চালাক টম তার এক সঙ্গীকে এক জায়গায় গুলি করতে বলে আর সেদিকে গুলির শব্দ পেয়ে আর্মিরা সেদিকেই যেতে থাকে। কিন্তু টমের টিম যেটা করেছে তারা আগে থেকেই রাস্তার মধ্যে মাইন পুঁতে রেখেছে, যার জন্য অনেক আর্মি মারা যায়। অন্যদিকে ল্যাং তার টিম নিয়ে এগিয়ে যাচ্ছিল। তখনই সে মাটির মধ্যে মাইন দেখতে পায়
তাই সে তার টিমকে পিছনে যেতে বলে। সেটা দেখে টম রিমোট দিয়ে সব মাইন ব্লাস্ট করে দেয়, যার ফলে ল্যাংয়ের টিমের অনেকেই আহত হয়ে যায়। তারপর টম তার স্নাইপার টিমকে অর্ডার দেয় তাদের ওপর গুলি করতে। তখন আমরা দেখি এর ফলে অনেক চাইনিজ আর্মি মারা পড়ে, আর যে স্নাইপার চালাচ্ছিল সে অনেক দূরে ছিল। ল্যাংদের হাতে শুধু বন্দুক ছিল, যেটার রেঞ্জ অনেক কম। তাই এখন তারা যদি ওই স্নাইপারদের মারতে চায় তাহলে তাদের ওই স্নাইপারের কাছে যেতে হবে। তখন আমরা দেখতে পাই সব সৈনিকের অবস্থাই অনেক বেশি খারাপ। সেই মুহূর্তে ল্যাংয়ের সামনে একটি সৈনিক খুবই খারাপভাবে আহত হয় এবং সে যন্ত্রণায় কাতরাতে থাকে। যন্ত্রণা সহ্য করতে না পেরে সে যখন নিজের মাথায় গুলি করতে যাবে তখনই টমের টিমের একজন স্নাইপার তার ওপর গুলি করে, মানে তাকে সুইসাইডও করতে দেয় না। আর সে যন্ত্রণায় আরও কাতরাতে থাকে। আর সে তখন ল্যাংকে অনুরোধ করে তাকে যেন মেরে ফেলে। তখন ল্যাংয়ের তার বাবার স্মৃতির কথা মনে পড়ে, যে তার বাবাও এরকম একটা গল্প বলেছিল। এইদিকে এই সব কিছু আর্মি বেস থেকে সবাই লাইভ দেখছিল। এইদিকে দেখানো হয় ল্যাং তার বাবার কথা মনে করছে। আমরা বুঝতে পারি তাকে মেরে ফেলা হয়। তারপর আর্মি বেস থেকে সেই মহিলা অফিসার ল্যাংকে বলে একটা স্নাইপারের পরপর গুলি করতে 2.5 সেকেন্ডের মতো সময় লাগে। তাই ল্যাং যদি 2.3 সেকেন্ডের মধ্যে মুভ করে স্নাইপারের কাছে যেতে পারে তাহলেই তারা তাকে গুলি করতে পারবে। তারপর এই অর্ডার পেয়ে ল্যাং খুব দ্রুত মুভ করতে থাকে এবং স্নাইপারের দিকে এগিয়ে যেতে থাকে। আর টমের স্নাইপার যখন ল্যাংকে গুলি করতে যায় ল্যাং 2 সেকেন্ডের মধ্যে জায়গা চেঞ্জ করে, যার জন্য কোনো স্নাইপারের গুলি তার লাগে না। তখন আমরা দেখতে পাই ল্যাং অল্পের জন্য একটি গুলি থেকে বেঁচে যায়। তখন উল্ফ ওয়ারিয়রের সেই মহিলা অফিসার ল্যাংকে বলে দয়া করে বেঁচে ফিরে এসো, তুমি আসলে আমরা কিন্তু একসাথে ডেটে যাব। এটা শুনে ল্যাং হাসে। তারপর ল্যাং ওই স্নাইপারকে মেরে ফেলে। আর ওইদিকে টমের টিম এবং উল্ফ ওয়ারিয়রের টিমের মধ্যে জোরালো ফাইটিং চলতে থাকে। তারপর আমরা দেখতে পাই টমের টিমের সবাই এক এক করে মারা পড়ছে, আর টম প্রায় একা হয়ে গেছে। তখন সে তার আশেপাশে মাইন্ড সেট করে রাখে। তারপর আমরা ওই আর্মি বেজের দৃশ্য দেখতে পাই। সেখানে তারা সবাই জেনে গেছে যে ওই ড্রাগ মাফিয়া সিনে এক প্রকার ভাইরাস নিয়ে এসেছে। সে সিনের সব মানুষকে মারতে চায়। অন্যদিকে জঙ্গলে দেখানো হয় ল্যাং টমের মাইনগুলো এড়িয়ে টমের দিকে যেতে থাকে। আর ওই মাফিয়া ডনও সেই জঙ্গলে তার দলবল নিয়ে পৌঁছে গেছে। জঙ্গলের ওই পাশেই ভিয়েতনাম, মানে চীন থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। কিন্তু ল্যাং তখন ভুলে একটি মাইনের ওপর পা দিয়ে ফেলে। পা ওঠালেই বোম ব্লাস্ট হয়ে সে মারা যাবে। এটা দেখে সেই মহিলা অফিসার তাকে নিয়ে চিন্তায় পড়ে যায় আর বলে তুমি জানো তোমাকে কি করতে হবে। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তুমি আমার সাথে ডেটে যাবে। তুমি প্লিজ ওখান থেকে যেভাবেই পারো বেঁচে ফিরে এসো। তারপর আমরা দেখি ল্যাং সেই মাইনের চারপাশে গর্ত করে। তারপর হঠাৎ করে এক লাফ দিয়ে দূরে গিয়ে পড়ে, যার ফলে বোমটার থেকে সে বেঁচে যায়। কিন্তু বেজের সবাই মনে করেছিল ল্যাং হয়তো মারা গেছে। কিন্তু ল্যাং যখন কথা বলে তখন পুরো আর্মি বেজ সবাই খুশি হয়ে যায়। তারপর আমরা দেখি জঙ্গলে সেনাবাহিনীর আরও একটি টিম এসেছে এবং তারা আহত সবাইকে সাহায্য করছে। কিন্তু ওই টিমের মধ্যেই আমরা সেই মাফিয়া ডনকে দেখতে পাই। আর আমরা বুঝতে পারি এটা আসল টিম নয়। মাফিয়ারা চীন থেকে বের হওয়ার জন্য চীনের আর্মির পোশাক পরেছে। অন্যদিকে আমরা দেখতে পাই টম একেবারে বর্ডারের কাছে চলে গিয়েছে, কিন্তু ল্যাংও তার পিছনে। এরপর তারা বন্দুক নিয়ে মুখোমুখি হয়ে যায়। বন্দুকের গুলি শেষ হওয়ার পরে তারা ফাইটিং শুরু করে। তারপর আমরা দেখি ভিলেন টম ল্যাংয়ের অবস্থা অনেক খারাপ করে দেয় এবং তার হাত থেকে চাইনিজ আর্মির সেই ব্যাস খুলে ফেলে, যার জন্য ল্যাং অনেক রেগে যায় আর টমের চাকু দিয়েই তার গলা কেটে ফেলে। কিন্তু টমকে মারার পর সে যখন আহত ছিল তখন আমরা দেখি চীনার সৈনিকরা এসেছে তাকে সাহায্য করতে। তখন সে দেখতে পায় ওই সৈনিকের হাতে একটা ট্যাটু রয়েছে, আর সেম ট্যাটু সে যে মাফিয়াকে মেরেছিল তার হাতেও ছিল। আর সে বুঝতে পারে এরা ওদেরই লোক। ওই নকল সৈনিক ল্যাং আহত বলে তাকে একটি ইনজেকশন দিতে চায়, কিন্তু ল্যাং যখন বুঝতে পারে সে ভুয়া সৈনিক তখন সে উল্টো ইনজেকশন তার শরীরে ঢুকিয়ে দেয়। তখন বাকি সব নকল সৈনিক অ্যালার্ট হয়ে যায় এবং ল্যাংয়ের ওপর গুলি করতে থাকে। কিন্তু ল্যাং যাকে ইনজেকশন দিয়ে মেরেছে তার বন্দুক নিয়ে সেই নকল সৈনিকদের ওপর গুলি করতে থাকে। তখন ওই মাফিয়া ডন ভিয়েতনামের বর্ডারের একদম কাছে চলে যায়। তখন আমরা দেখতে পাই ভিয়েতনামে ওই মাফিয়া ডনের ব্যক্তিগত আর্মিরা তাকে বাঁচাতে চলে এসেছে। কিন্তু ওই মাফিয়া ডন তার লোকদের কাছে যাবার আগেই ল্যাং তাকে ধরে ফেলে এবং তার মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেয়। তারপর সেখানে চীনা আর্মির হেলিকপ্টার চলে আসে। সেখান থেকে অনেক আর্মি বের হয়ে ল্যাংয়ের পাশে দাঁড়িয়ে যায়, আর মাফিয়া ডনের ভিয়েতনামের সব আর্মিরা পালিয়ে যায়। তখন আর্মি অফিসার এবং উল্ফ ওয়ারিয়র অফিসার সেখানে চলে আসে, আর তারা ওই মাফিয়া ডনের কাছে সেই ভাইরাসের স্যাম্পল পায় আর তাকে জেলে পাঠিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই সেই মহিলা অফিসার ল্যাংয়ের বাবার কাছে চলে গেছে, যে বর্তমানে আর্মি জেলে রয়েছে, কারণ তার উপর চার্জ ছিল সে তার নিজের সৈনিককে মেরেছিল। কিন্তু এখানে আমরা জানি যে ওই সৈনিকটাই তাকে অনুরোধ করেছিল তাকে মারার জন্য। তো সেখানে ওই মহিলা অফিসার ল্যাংয়ের বাবার হাতে একটি আর্মি মেডেল দেয় এবং বলে এটা আপনার ছেলের, আর আপনার ছেলে ভিন্ন পথ বেছে নিয়েছিল। তখন আমাদের দেখানো হয় ল্যাং আসলে তার সহকর্মী সৈনিককে মারেনি, সে গাছে গুলি করে গাছ ফেলে কৌশলে তাকে বাঁচিয়ে নিয়েছিল। মানে বাবার চেয়ে ছেলে আরও বেশি স্মার্ট। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় ল্যাং এবং সেই অফিসার একসাথে গাড়িতে যাচ্ছে। ল্যাং তখন আবারও তার অফিসারকে ডেটে যাওয়ার জন্য অফার করে। তখন মহিলা অফিসারটি হাসে, আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।
এই সিনেমাটির মূল আকর্ষণ হচ্ছে এর দ্বিতীয় পার্ট, যেটা চীনের সর্বোচ্চ আয়কৃত একটি সিনেমা। তো পার্ট 2 কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।